এতটা কেন আশাহত হচ্ছ? আল্লাহ যখন ইচ্ছে হবে তখন দেবে। চলুন না ডাক্তারের কাছে যাই। সানা নির্বাণের গলা জড়িয়ে ধরে আবদার স্বরে বলল। নির্বাণ সেটা পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, সুস্থ হয়ে গিয়েছো? আরো একদিন আগে। সানায়া জবাবে বলে। সানায়া বুঝতে পারে নির্বাণ বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে, তাই নিজে আরও কিছু বলল না। দেখা যাক আল্লাহ কি করে। নির্বাণ সানায়ার ভাবনার মাঝেই কোলে তুলে নিল। বউকে শুয়ে বউয়ের গলায় মুখ গুজে রইল। সানায়াও জড়িয়ে ধরে থাকে সেইভাবে। বেশ অনেকটা সময় এইভাবে থাকলো, কিন্তু নির্বাণ সে কি থাকলো সেভাবে? না, নিজের হাতের এলোমেলো স্পর্শে বউকে দিশেহারা করলো। সানায়াও সঙ্গ দিল। স্বামী আরও একটি মধুচন্দ্রিমা রাত পার করলো তারা। একান্ত আজ অফিসে যায়নি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ঝটপট নাস্তা বানিয়ে কফির জন্য পানি বসালো চুলায়। এদিকে আফি ঘুম থেকে উঠে কিচেন থেকে টুংটাং শব্দ পেয়ে ভ্রু কুঁচকে নিল। আজ 1 বছরের বেশি সময় হলো সেই ফ্ল্যাটে থাকে। এর মধ্যে কখনো কেউ রান্না করেনি। সবাই যে যার কাজ করে রেখে যায়। আফি রান্না করে, আর একান্ত নিশ্চয়ই অফিসে চলে গিয়েছে। তাহলে কিচেনে কে হতে পারে? আফি গাহত এলো, কম্বলটা সরিয়ে উঠে পা টিপে টিপে এগিয়ে গেল। তবে একটু একটু ভয় পাচ্ছে। তবে ভয় প্রকাশ না করে এগিয়ে গিয়ে কিচেনে একান্তকে দেখে চমকে উঠল। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপনি অফিসে যাননি? ওঠে গিয়েছো? ভালো হয়েছে, যাও ফ্রেশ হয়ে এসো, কফি করা শেষ আমার। একান্ত কফি মগে নিতে নিতে বলল। আফি প্রত্যুত্তর করে না, ফিরে রুমে চলে এলো। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে রইল। যাবে না সে, কিন্তু এর মধ্যে একান্ত গলা ছেড়ে আবারও ডাকলো। আফি কেন জানি অগ্রাহ্য করতে পারল না। গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে লিভিং রুমে সোফায় পাজোড়া গুটিয়ে বসে পড়ল। একান্ত নাস্তার ট্রেতে করে সেন্টার টেবিলে রেখে কফির মগ আফির হাতে দিল। আফি তখনও কোনো বাক্য প্রয়োগ করে না। কফি শেষে একান্ত নিজের হাতে আফিকে নাস্তা খাইয়ে দিল। আফি প্রথমে বারণ করলেও পরে চুপচাপ খেয়ে নিল। সত্যি বলতে আফির নিজেরও ভালো লাগছে। ডক্টরের কাছে যাব একটু পর। একান্ত আফির মুখ মুছে দিতে দিতে জানালো। আফি ভ্রু কুঁচকে নিল। আফি কঠিন স্বরে বলল, আমি যাব না। আফি ভ্রু কুঁচকে জানতে চাইল। একান্ত এবার ঝুঁকে এলো। নিজে বসে আফির কোলে মাথা রেখে আফির লেডিস কেঞ্চির ওপর দিয়ে পেটে পরপর কয়েকবার ঠোঁট বসিয়ে চুমু খেলো। আফি ঘটনাচক্রে দুটো কিছু করতে পারল না, তবে বুঝতে পেরে একান্তকে ঠেলে সরাতে চাইল। সফল হলো, তবে একান্ত নিজে থেকে ছেড়ে দিয়েছে বলে। নয়তো একান্তর মতো এমন বলিষ্ঠ শরীরের অধিকারী পুরুষকে নড়ানো সম্ভব নয়। যদি আফি নিজেও যথেষ্ট লম্বা, তবে শক্তির দিক থেকে হতে কখনোই না। আফি একান্তকে ছাড়িয়ে উঠে যেতে নিয়ে একান্ত আফিকে টেনে আবার বসিয়ে দিল। অতঃপর নিজে মেজে হতে উঠে আফির পাশে বসে আফিকে ধাক্কা দিয়ে সোফায় শুয়ে দিয়ে নিজেও আফির উপর ঝুঁকে নিজের অধর আর আফির অধর এক করে দেয়। আফির সারা শরীর অবশ হয়ে গেল। শরীরের মৃদু কম্পন অনুভব করে একান্ত আরো মাতাল করে শরীরে মৃদু কম্পন অনুভব করে একান্ত, যা আরো মাতাল করে একান্তকে। কিন্তু কিছু ভেবে পরপর কয়েকটা চুম খেলো অধরে। ছেড়ে দিয়ে আফির মুখ নিজের হাতের আঁচলে নিয়ে নেয়। আফির চোখ তখনও বন্ধ। আজকাল একটু কিছু করলেই ভীষণ ক্লান্ত লাগে। সেখানেই এতক্ষণ শ্বাস নিতে না পেরে যেন দম বন্ধ লাগছিল। আফি যখন নিঃশ্বাস নিতে ব্যস্ত, ঠিক তখনই একান্তর নেশাতুর কণ্ঠে শোনা গেল, আমার থেকে তুমি যত দূরে যেতে চাইবে, আমি তার থেকে দ্বিগুণ বেশি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আফি আর একান্ত হসপিটাল থেকে বেরিয়ে এলো। আফির হাতে একটা পানির বোতল আর একান্তর হাতে একটা ফাইল। সেটা আফির পরীক্ষার করার রিপোর্ট আর ডক্টরের করা প্রেসক্রিপশন। একান্ত আফিকে পার্কিংয়ে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে লক করে দিয়ে ঔষধ কিনতে চলে গেল। আফি অবাক আর বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে রইল। লোকটা কি পরিমাণ ভয় পাচ্ছে কালকের পর থেকে ভাবা যায়। একটু একা ছাড়ছে না আফিকে। আফি থম মেরে বসে রইল। 5 মিনিটের মাথায় যখন একান্ত ফিরে এলো না, তখন আফি বিরক্ত হলো, সাথে পেটে ক্ষুধা অনুভব করে। ইদানিং অনেক বেশি ক্ষুধা লাগে। আবার খাওয়ার পর শরীর ভীষণ ক্লান্ত। গাড়িতে থাকা কয়েকটা চিপসের প্যাকেট ছিল, সেখান থেকে একটা চিপসের প্যাকেট নিয়ে খেতে লাগলো। আফি চিপস খাওয়া শেষ কাগজটা একান্ত সিটে রেখে দিল। একান্ত ফিরে এলো প্রায় আধা ঘন্টা পর। ঘামে ভেজা জবজবে শরীর নিয়ে গাড়িতে বসে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে ঘাড় এলিয়ে দিল সিটে। তবে মচমচ শব্দ হতেই তড়িঘড়ি করে সাইড হয়ে নিচে
হাত দিয়ে চিপসের খালি প্যাকেটটা বের করে আফির দিকে তাকালো। আফি তখন হেসে লুটোপুটি খাওয়ার অবস্থা। একান্ত কিছু বলল না। তার ভীষণ ভালো লাগলো আফির এই বাচ্চামির স্বভাবটা। সে তো এরকমটাই চাইতো সব সময়। কিন্তু আচ্ছা থাক, সেসব না হয়, আফির সময় হলে নিজেই ঠিক বুঝে যাবে। একান্তর ভাবনার মাঝেই আফি বলে ওঠে। আবারও হেসে উঠল একান্ত। এবার আফিকে টেনে নিয়ে নিজের কোলে বসালো। আফির হাসি ততক্ষণে গায়েব হয়ে গিয়েছে। একান্ত আফির চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, প্লিজ যেও না, মরে যাব, আর এমন করব না। আফি নিজেকে ছাড়াতে চাইল, তবে একান্ত নিজেই ছেড়ে দিল। আফিকে আগের স্থানে বসিয়ে দিল। আফি কোনো কথা বলল না। একান্ত কতক্ষণ আফির দিকে উত্তরের আশায় তাকিয়ে রইল। তবে আফির দিক হতে কোনো উত্তর না পেয়ে হতাশ হলো। গাড়ি স্টার্ট দিল। আফি বাইরের দিকে তাকিয়ে রইল। সে যাবে না। যাকে ভালোবাসে, যার হাত ধরে পরিবার পরিজন ছেড়ে এত দূরে রয়েছে, যার ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত আল্লাহর নিকট নিবেদন করছে, সেখানে এখন সেই ভালোবাসা ফেলে রেখে সামান্য কারণে সে কি করে যেতে পারে? যাবে না আফি। কিন্তু কিন্তু এই একান্ত শিক্ষা হওয়া প্রয়োজন। ভবিষ্যতে যে এমন কারবার করবে না তার কি নিশ্চয়তা? যদিও আফির বিশ্বাস একান্ত এমন করবে না। হয়তো এতদিন কোনো সমস্যা ছিল তাই এমনটা করেছে। তবে আফিকে একবার বলতে পারতো। আফি নিশ্চয়ই একজন স্ত্রী হিসেবে স্বামীর পাশে থাকতো, আশ্বাস দিত, ভরসা দিত। কিন্তু না, একান্ত তেমন কিছু করেনি। এতেই আফির যত অভিমান। দুপুরে সুমাইয়া বেগম রান্না করেছেন। সানায়া ওনার হাতে হাতে এটা সেটা এগিয়ে দিচ্ছে। যদিও কাজের লোক আছে, সুমাইয়া বেগমও না করেছে। কিন্তু সানায়া শুনলে তো। সুমাইয়া বেগম রান্না প্রায় শেষের দিকে। তখন সানায়াকে শাওয়ার নিতে পাঠিয়ে দিল। আজ নির্বাণ কোনো কারণে অফিসে যায়নি। সে রুমে বসে বসে কাজ করছে। সুমাইয়া বেগম তাই সানায়াকে রুমে পাঠা চেয়েছে। কিন্তু নির্বাণ যে কাজে ব্যস্ত, বউকে সময় দিতে পারবে না সেটা তো আর জানে না সুমাইয়া বেগম। তাই সানায়া রুমে যায়নি। কিন্তু এখন না যেয়ে উপায় নেই। সানায়া রুমে এসে দেখলো নির্বাণ রুমে নেই। বিছানায় এলোমেলো। ওয়াশরুম হতে পানি পড়ার শব্দ হচ্ছে। বুঝতে বাকি থাকে না নির্বাণ ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। সানায়া ওন্না রেখে বিছানার চাদর, বালিশের কভার, ফাইল পত্র সব গুছিয়ে রাখে সুন্দর করে। অতঃপর নিজের ড্রেস বের করে সাথে নির্বাণের জন্য নামিয়ে রাখে। এর মধ্যে ওয়াশরুমের দরজাটা খট করে খোলে। নির্বাণ বেরিয়ে এলো। গায়ে একটা হালকা গোলাপি রঙের টাওয়াল পেঁচানো। সুদর্শন পুরুষটার চাপদারি ভর্তি গালে পানি চিকচিক করছে। বুকের লোমগুলো বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। সানায়া দেখলো, মন ভরে দেখলো। এই মানুষটাকে ইহজন্ম দেখেও তৃষ্ণা মিটবে না তার। নির্বাণ বউয়ের চাহনি দেখে মুচকি হাসলো। 3-3টা বছর পেরিয়ে গেল, এখনো বউয়ের চাহনিতে কোনো রকম ভালোবাসার কমতি নেই বা কোনো বিরক্তিকর ছাপ নেই। শুধু একরাশ মুগ্ধতা ছড়িয়ে থাকে। নির্বাণ এগিয়ে এলো, খুব সাবধান সহিত বউয়ের ডান গালে নিজের বা হাত রাখে। সানায়া তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। মিনমিন করে জানালো, শাওয়ার নিতে হবে। আমি আসবো। নির্বাণ বলল। সানায়া নির্বাণের হাতটা ছাড়িয়ে নিল। সোফাতে নিজের কাপড় হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। নির্বাণ সেইভাবেই দাঁড়িয়ে রইল। তবে বউয়ের কণ্ঠ শুনে পিছন ফিরে তাকালো। সানায়া নিজের মাথাটা উঁচু করে ওয়াশরুমের দরজার আড়ালে দাঁড়িয়ে বলে উঠল, যে পুরুষ সবসময় অসভ্যতার করার ধান্দায় থাকে। আমেনা খাতুন পান চিবাতে জিজ্ঞেস করলো সুমাইয়া বেগমকে। সুমাইয়া বেগম শাশুড়ির এরূপ কথায় অবাক হলো। বিস্ময় নিয়ে তিনি জানতে চাইল, মিথ্যা কখন বলছি আম্মা? আমেনা খাতুন অবলীলায় কথাগুলো বলে দিল। সুমাইয়া বেগম আশ্চর্যের চরমপন্থী। কোনো কথা যেন মাথায় এলো না। বহু কষ্টে বলে উঠল, আম্মা এসব কি বলছেন আপনি? সুমাইয়া বেগমকে আর কোনরূপ কথা বলার সুযোগ না দিয়ে লাঠি তুলে সুমাইয়া বেগমের কক্ষ হতে বেরিয়ে গেল আমেনা খাতুন। সুমাইয়া বেগম স্তব্ধ হয়ে রইল। তিনি ভাবতে পারছেন না। সানায়া আমেনা খাতুন যাওয়া মাত্রই পর্দার আড়াল থেকে বেরিয়ে সোজা নিজের রুমে চলে এলো। ও গিয়েছিল সুমাইয়া বেগমের কাছে রাতের খাবার কি হবে সেটা জিজ্ঞেস করে কাজের লোককে বলবে। সুমাইয়া বেগম এর দুপুর থেকেই শরীর খারাপ করছে, তাই সানায়া নিজেই গিয়েছে। কিন্তু গিয়ে এমন যে অনাকাঙ্ক্ষিত কথোপকথন শুনবে সে ভাবতে পারেনি। যদিও লুকিয়ে লুকিয়ে কারোর কথা শোনা ঠিক না, তবে ফিরে আসতে গিয়েও নিজের সম্পর্কে এমন কিছু কথা শুনে সে স্তব্ধ। সানায়া বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। একসময় সেভাবে ঘুমিয়ে গেল। এভাবে কত সময় পেরিয়ে গেল সানায়া জানে না।
নির্বাণ রাত 8টার বেশি সময় বাজে রুমে এলো। হাতের হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বউয়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল। বউ তার কান্না করেছে, চোখ বেয়ে গাল গড়িয়ে পড়েছে পানি, আর সেই পানির দাগ স্পষ্ট। কিন্তু কেন কেঁদেছে? ক্লান্ত দেহটা ঠেলে বিছানায় এগিয়ে নিল। সেখানে বউয়ের পাশে আলগোছে বসে, গায়ের দামি ব্লেজারটা খুলে পাশে রাখে, টাইটা গলা হতে খুলে নেয়। শার্টের বুকের কাছে বেশ কয়েকটা বোতাম খুলে বউয়ের নিজের অধর জোড়া ছুঁয়ে দিল আলগোছে। সানায়া নড়ে চড়ে ওঠে, পিটপিট চোখে খুলে নির্বাণকে পাশে রেখে মলিন হাসে। এই মানুষটা কয়দিন পর থেকেই একান্ত শুধু তার থাকবে না। সে কি করে এটা মেনে নেবে? আচ্ছা, নির্বাণকে বিয়ে করতে রাজি হবে? সব ভুলে আবার নতুন করে কাউকে নিয়ে সুখে বাঁচার স্বপ্ন দেখবে? নির্বাণ বউয়ের এমন ফ্যাকাশে মুখের কারণ জানে না। তবে সে বউয়ের এই মলিন মুখ কেঁদে কেটে আল্লাহ করে রাখা মুখ, চোখের শুকিয়ে যাওয়া অশ্রু নিতে পারছে না। বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করছে, যেন ধারালো কোনো অস্ত্রের সাহায্যে কেউ সেখানে বারবার আঘাত করেছে। নির্বাণ চোখ বন্ধ করে আবারও তাকালো নিজের বউয়ের মুখপানে। নিজের দানবীয় হাতজোড়া দিয়ে সানায়ার মুখখানা নিজের হাতের আঁচলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে? বলো আমাকে, প্লিজ বলো, কষ্ট হচ্ছে আমার। সানায়া নির্বাণের হাতের উপর নিজের নরম হাতজোড়া রাখলো। নির্বাণের করা সম্পূর্ণ প্রশ্ন এড়িয়ে গেল, নিজের ধরে আসা গলায় প্রশ্ন করলো, আপনি আবার বিয়ে করবেন নির্বাণ? কে বলেছে এই কথা? নির্বাণ সানায়ার গাল হতে হাত সরিয়ে নিল, চোখ বন্ধ করে কঠিন স্বরে জানতে চাইল। সানায়া বুঝতে পারলো ভুল সময় ভুল কথা বলে ফেলেছে। মোটেও এখন এটা বলা ঠিক হয়নি, তাই আমতা করে বলল, কেউ বলেনি, বললাম তো। আচ্ছা, বলতে হবে না। এই নির্বাণ খুব ভালো করে জানে সত্যি কি করে জানতে হয়। নির্বাণ আগের ন্যায় শক্ত কণ্ঠে জানালো। সানায়া নির্বাণের বাহুতে মাথা রাখে, তবে নির্বাণের এরূপ কথায় ঝট করে মাথা উঠিয়ে কিছু বলতে চাইল। আপনি শুনুন নির্বাণ। আর একটা কথা না। ওয়াশরুমে চলে গেল নির্বাণ। সানার কোনো কথা কানে তোলে না। সানায়া আবারও বিছানায় বসে পড়ে ধপ করে। কেন যেটা জিজ্ঞেস করতে গেল, এখন নিজের উপরই রাগ হচ্ছে। নির্বাণ ফিরে এলো অনেকক্ষণ পর, গলায় ট্রাওয়াল জড়িয়ে, পরনে কালো একটা ট্রাউজার, উদাম শরীর। সানায়া সেদিকে তাকিয়ে রইল। নির্বাণ টাওয়াল সোফায় ছুঁড়ে ফেলে আলমারি খুলে সেখান থেকে একটা গাঢ় সবুজ রঙের টি শার্ট জড়িয়ে রুম হতে বেরিয়ে এলো। সানায়া নিজেও পেছন নিল। নির্বাণ সোজা গিয়ে ডাইনিং টেবিলে চেয়ারে বসে পড়ে। সুমাইয়া বেগম কাজের লোক পাঠাচ্ছিল ওদের ডাকার জন্য। ভালো হলো চলে এসেছি, তুমি আমাকে রেখে দাও। শেষের কথাটা কাজের লোককে উদ্দেশ্য করে বলে রান্নাঘরের দিকে চলে গেল। সানায়া চুপচাপ সুমাইয়া বেগমের পেছনে গেল, হাতে হাতে এটা সেটা এগিয়ে আনে। তবে সুমাইয়া বেগম সানায়াকে জোর করে চেয়ারে বসিয়ে দিল। এর মধ্যে আমেনা খাতুন চলে এলো। নিজাম সাহেব আজ চুপচাপ চেয়ারে বসে আছে, মন দিয়ে কিছু ভাবছে। তিনি আজ সকালেই বাড়ি ফিরেছে। সানায়া ওনাকে পর্যবেক্ষণ করেছে। আচ্ছা, দাদি কি কোথাও কোনোভাবে বাবার কাছে কথাগুলো পেরেছে নাকি মা? কথাটা ভাবতেই সানায়া চিন্তিত হলো। সবাই কি রাজি হবে দাদির এমন প্রস্তাবে? সানায়ার ভাবনার মাঝে আমেনা খাতুনের কণ্ঠ শোনা গেল। কেউ কোনোরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে না, ওনাকে সবাই যথেষ্ট সম্মান করে। তবে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে আজ আমেনা খাতুন কি নিয়ে কথা বলবে। খাবার শেষ, নির্বাণ আগে গিয়ে টিভি ছেড়ে সোফায় বেশ আয়েশ করে বসে থাকে। সানায়ার সেদিকে এক পলক তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। খাবার থালায় খাবার সহ পানি ঢেলে উঠে রান্নাঘরে চলে গেল। সুমাইয়া বেগম নিজেও খাবার না খেয়ে উঠে গেল। সানায়ের চোখ জোড়া থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। তবে পাশে থাকা কাজের লোকটাও তা টের পাচ্ছে না। তবে সুমাইয়া বেগম ঠিক বুঝতে পারে। কাজের লোকটাকে কিছু ইশারা করতে তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। সুমাইয়া বেগম এগিয়ে গিয়ে সানায়ার কাঁধে হাত রাখে। সানায়া তড়িঘড়ি করে পেছন ফিরতেই সুমাইয়া বেগমের আলগোছে সানায়ার চোখের পানিগুলো মুছে দিতে বলল, আমার ছেলে আছে, বিশ্বাস রাখ। তুমি? আমি দেখেছি তোকে। সানায়াকে জড়িয়ে ধরলো সুমাইয়া বেগমকে। সুমাইয়া বেগম পরম যত্নে বুক আগলে রাখে, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। লিভিং রুম হতে ডাক পড়ে। সানায়া নিজেকে স্বাভাবিক করে নেয়।
উপর উপর যতই স্বাভাবিক থাকে কিন্তু ভেতরে ভেতরে মেয়েটা গুড়িয়ে যাচ্ছে। কি হবে একটু পর? দাদি কি সত্যি চাইবে আবারও বিয়ে দিতে নির্ভানকে? আর নির্ভান রাজি হবে? সানায়া এসে সুমাইয়া বেগমের পেছনের সোফার পাশে দাঁড়িয়ে রইল। আমেনা খাতুন নিজের হাতের পানটা ভাঁজ করে মুখে পুরে নিয়ে একবার সানায়ার দিকে তাকিয়ে আবারও নির্ভানের দিকে তাকালো। নির্ভান টিভিটা বন্ধ করেছে অনেক আগে, তবে এখনো রিমোটটা রয়েছে, যেটা খুব মনোযোগে সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমেনা খাতুন এবার নিজের ছেলের দিকে তাকালো, যে এখন ওনারই দিকে তাকিয়ে আছে ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য। এটা কেমন প্রশ্ন মা? স্বাভাবিক নয় কি এটা? আমেনা খাতুনের প্রশ্নে নিজামুদ্দিন ভ্রু কুঁচকে জানতে চাইল। আমেনা খাতুন নিজের হাতের চুনটা একটু মুখের ভেতরে লাগিয়ে দিয়ে নির্বাণের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমিও আগে বলছি এসব সম্ভব না। সুমাইয়া বেগম বিরক্ত চোখে মুখ কুঁচকে বলল। আমেনা খাতুন শান্ত কণ্ঠে জানালো। আমেনা খাতুনের এরূপ বাক্য শুনে তেতে উঠে নির্বাণ। সানায়ার চোখ ঝাপসা হয়ে আসে। নির্বাণ রাগে চোয়াল শক্ত করে রিমোটটা হাতকে পাশের দেওয়ালটায় ছুঁড়ে ফেলে। সবাই মোটামুটি একটু চমকে ওঠে। সানায়া ভয়ে সুমাইয়া বেগমকে খাবলে ধরে। নির্বাণ সবটা অবলোকন করলো চোখ বন্ধ করে। রাগ নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা চালিয়ে কঠিন স্বরে বলল, আর একবার যদি আমি এই কথাটা শুনি, তবে এই নির্ভীরা আমি পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আমেনা খাতুন ভীতু হলো, তবে বোঝানোর স্বরে বলল। কিন্তু নির্বাণ দ্বিতীয়বারের ন্যায় আবারও কঠিন স্বরে প্রশ্ন করল, কি শুনবো? আবার বিয়ে? তবে সেটা না হয় তুমি করো। নির্ভান, দাদি হয় তোমার, ভুলে যাচ্ছ। আর মা, তুমি এসব কি কথা বলো? আল্লাহ যখন চাইবে তখন হবে। আমি দ্বিতীয়বার এইসব নিয়ে আর কোনো কথা চাই না। আমেনা খাতুনকে উদ্দেশ্য করে কথাগুলো বলল নিজামুদ্দিন। আমেনা খাতুন এবার ছেলেকে বসে আনতে চাইল। শান্ত কণ্ঠে ছেলেকে উদ্দেশ্য করে বলল। নিজামুদ্দিন চুপ করে গেল। সুমাইয়া বেগম স্বামীর মতিগতি দেখে বুঝতে পারে শাশুড়ি ছেলেকে বসতে সক্ষম হয়ে গিয়েছে, কিন্তু তিনি তো সত্যিটা জানে। তারপরে কি করে সব মেনে নেবে? এর মধ্যে নির্বাণ চুপচাপ উঠে এসে সানায়াকে টেনে নিয়ে উপরে চলে গেল। সবাই সেদিকে তাকিয়ে বেকুব হয়ে গেল। সানায়া নিজেও স্তব্ধ, কোনো বুলি মুখ দিয়ে বের করতে পারে না। সুমাইয়া বেগম কি ভেবে মুচকি হেসে রুমে চলে গেল। সাথে সাথে নিজামুদ্দিন আমেনা খাতুনকে বলল কাল এসব নিয়ে কথা বলবে। আমেনা খাতুনকে রুমে যেতে বলে তিনি চলে গেলেন স্ত্রীর পেছনে। রাতে নির্বাণ সানায়ার সাথে কোনো রকম কথা বলল না। সানায়া অনেকবার চেষ্টা করেছে, কিন্তু নির্বাণের কোনো প্রতিক্রিয়া করলো না। তবে বউকে বুকে আগলে নিয়ে রেখেছিল ঠিক সানায়া অনেকক্ষণ ছটফট করে যখন কোনো লাভ হলো না, তখন সে নিজেও ঘুমিয়ে পড়ল। সানায়ার নিঃশ্বাসের শব্দে ঘন হতেই নির্বাণ চোখ খুলল। বউয়ের মাথায় চুমু খেয়ে বিড়বিড় করে বলল, যেখানে তোমার সম্মান নেই, সারাক্ষণ তোমাকে আতঙ্কে থাকতে হয়, নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করতে পারো না, নিজের মতামত প্রকাশ করতে পারো না, তোমাকে সেখানে থাকতে হবে না বউ। সকালে ঘুম ভেঙে সানায়া অবাক হয়ে গেল। চারপাশে তাকিয়ে বুঝতে পারে তারা নির্ভিলায় নেই, নির্বাণের বিলাসবহুল ফ্ল্যাটে রয়েছে। কিন্তু সানায়া এটা বুঝতে পারছে না এখানে কিভাবে এলো। ওরা তো বাড়িতে ছিল। আর নির্বাণ কোথায়? নির্বাণ। সানায়া একটু জোর গলায় ডাকলো দরজার দিকে তাকিয়ে। নির্বাণ হয়তো রান্না করে। সাথে সাথে রুমের বাহির হতে নির্বাণ জানালো, আমি এখানে, ফ্রেশ হয়ে কিচেনে এসো। সানায়া গুটি গুটি পায়ে বিছানা হতে নেমে এগিয়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে একবার ছোট লিভিং রুমটা পার করে খোলামেলা কিচেনে দৃষ্টি বোলালো। নির্বাণ ফ্রাইং প্যানের মধ্যে কিছু নাড়াচাড়া করছে। নির্বাণ হঠাৎ করেই সানায়ার দিকে দৃষ্টিপাত করলো। সানায়া একটু অপ্রস্তুত হয়ে পড়ে, তবে নির্বাণ মুচকি হাসে। চোখ দিয়ে কিছু একটা ইশারা করতে সানায়া বিনিময়ে নিজেও হেসে রুমে ফিরে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সানায়া নিজেও ঘরে এলো। নির্বাণ তখনও খাবার সব ছোট এক ট্রেতে করে ডাইনিং টেবিলের উপর এনে রাখছে। সানায়াকে ইশারা করে চেয়ারে বসতে বলে। সানায়া চুপচাপ গিয়ে বসে পড়ল। নির্বাণ পানির জগটা রান্নাঘর থেকে এনে টেবিলের উপর রেখে নিজেও সানায়ার পাশে চেয়ারটায় বসলো। সানায়া খাবারটা নিজের হাতে খেলো, সাথে নির্বাণকে খাইয়ে দিল। খাবার প্রায় শেষ করে নির্বাণের দিকে তখন সানায়া হুট করে জিজ্ঞেস করলো, আমরা তো বাড়িতে আমাদের রুমে ছিলাম। আর থাকতে হবে না। নির্বাণ দায়সারা ভাবে জবাব। সানায়া আগের ন্যায় আবারও কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কেন যাব না? কারণ আমরা আজ থেকে এখানে থাকবো। পানির গ্লাসটা নির্বাণের হাতে নিতে নিতে বলল। সানায়া এবার বিরক্ত হলো। সে তার প্রশ্নের ঠিকঠাক জবাব পাচ্ছে না, তবে বিরক্তি ঠেলে আবারও প্রশ্ন করে, কিন্তু কেন? এখানে থাকবো তাই।
নির্বাণ কথাটা শেষ করে পানিটা খেয়ে রুমে চলে গেল। সানায়াও পানি খেয়ে একটু প্লেটটা পরে পরিষ্কার করবে ভেবে রেখে দৌড়ে রুমে চলে এলো। এসে দেখলো নির্বাণ নেই, ওয়াশরুম হতে পানির শব্দ হচ্ছে। সানায়া বুঝতে পারে নির্বাণ হয়তো অফিস যাবে, তাই ফ্রেশ হচ্ছে। সানায়া কথাটা ভেবেই পাশের কাঁচের দেওয়ালটার পাশে এসে দাঁড়ালো। এখান থেকে বাইরে সব স্পষ্ট দেখা যাচ্ছে, তবে ভীষণ উঁচু যে জায়গাটা বুঝতে বাকি থাকে না। সানায়া যতবার এখানে এসেছে সে ঠিক ততবারই ঘুমিয়েছিল, নয়তো রাতে এসেছে ঠিক বুঝতে সক্ষম হয়নি কত তলায় আছে। তবে 7-8 তলায় হবে সে একটু ঠাউর করতে পারে। সানায়ার ভাবনার মাঝেই ঘাড়ে ঠান্ডা স্পর্শ পেল। আলগোছে চোখ জোড়া বন্ধ করে নিল। নির্বাণ নিজের ঠান্ডা হাতটা দ্বারা আস্তে আস্তে ঘাড় হতে চুলগুলো সরিয়ে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। সানায়া চুপ করে সরে দাঁড়ালো। একদম কাচের দেওয়ালটার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এখানে কি করে এলাম? ঘুমিয়েছিলে, সকালে এসেছি। কয়টা বাজে দেখেছো? সানায়া এবার ঠিক বরাবর সামনের দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে চোখ কপালে ওঠার অবস্থা। হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। নির্বাণ এবার একটু এগিয়ে এলো সানায়ার দিকে। দেওয়ালের দুদিকে 2 হাত রেখে মাঝে সানায়াকে বন্দি করে নিল। সানায়া নড়ে চড়ে দাঁড়ালো, মিনমিন করে বলল, সকাল 10:30। আমরা 8টা বাজে এখানে এসে পৌঁছেছি। নির্বাণ জানালো। সানায়া ফির একটু অপ্রস্তুত হয়। এতটা ঘুমিয়ে বিভোর ছিল যে কিচ্ছু টের পেল না। তবে হঠাৎ করেই মনে হলো কিছু, চট করে জিজ্ঞেস করলো, বাড়িতে জানি সবাই? তাসভীর উদ্দিন নির্ভান কাউকে পরোয়া করে না। আরো একটু ঘেঁষে দাঁড়ালো বউয়ের নিকট, গম্ভীর কণ্ঠে শুধালো। সানায়া ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। আল্লাহ আছে একজন। আমি মোটেও ওনাকে ইঙ্গিত করে বলিনি, ওনার সৃষ্টি করা মানব জাতির কথা বলেছি। সবাই নিশ্চয় বলবে চুরি করে চলে এসেছি। মলিন মুখ করে বলল সানায়া। একদমই না, আমি আমার বউকে করে তুলে সবার সামনে দিয়ে হেঁটে এসেছি। নির্বাণ কথা শেষে সরে দাঁড়ালো। সানায়া লজ্জায় নিয়ে গেল। কি বলল মাত্র নির্বাণ? সবার সামনে দিয়ে হেঁটে কোলে নিয়ে এসেছে। সবাই কি ভেবেছে আল্লাহ? নিজের ঘুমের উপর প্রচুর রাগ লাগলো সানায়ার। একটা মানুষ এতটা গভীর ঘুম কি করে হতে পারে? এই যে ও নিজেও তার প্রমাণ। অফিস যাবেন না? বাবা থাকছে, আজ যেতে না করলো। রেডি হচ্ছেন তবে? একটু বেরোতে হবে। তুমি দুপুরে খাবার খেয়ে নিও, আমি রান্না করে রেখেছি, গরম করে খাবে। কিন্তু রাতের খাবার আমি নিয়ে আসবো। আর কেউ আসলে দরজা খোলার প্রয়োজন নেই, আমি লক করে যাব, সাবধানে থাকবে, ঠিক আছে? এমন ভাবে বলছেন যেন আমি বাচ্চা। সব মনে থাকে যেন। যে ও নিজেও তো তার প্রমাণ। নির্বাণ সানায়ার কথা সম্পূর্ণ এড়িয়ে যায়। নিজের বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল। সানায়া মুখে কিছু বলে না, শুধু মাথা ঝাঁকিয়ে আচ্ছা বোঝালো। নির্বাণ ওয়ালেটার ফোন নিয়ে চলে গেল। যাওয়ার সময় ঠিক দরজাটা লক করতে ভোলে না। সানায়া সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে। এই লোকের মাঝে মাঝে কি হয় কে জানে। সানায়া পুনরায় রুমে ফিরে এসে শুয়ে পড়ল। ওর ঘুম পাচ্ছে, কিন্তু আর কয়েক মাস পরে ওর অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা। তবে রাতে পড়বে ভেবেই বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। আচ্ছা, রাতে কি আদৌ পড়া হবে? খাবার খেয়েছো? কানে ফোন চেপে চেয়ারে গা এলিয়ে দিয়ে আফিকে জিজ্ঞেস করলো একান্ত। আফি স্বাভাবিকভাবে জবাব দিল। ওষুধ? আগের ন্যায় ফের প্রশ্ন করে একান্ত। আফি তেতে উঠে বিরক্ত চোখে মুখ কুঁচকে নিয়ে তেজ নিয়ে বলে উঠল। কথাটা শেষ করেই আফি খট করে ফোনটা কেটে দিয়ে চুপচাপ বিছানায় বসে গেল। ইদানিং হুটহাট কেন জানি এমন হয়, সবকিছু বিরক্ত লাগে, হয়তো প্রেগনেন্সির কারণে। তবে ওর এখন ইচ্ছে করছে একান্ত ওর পাশে বসে থাকুক, কিন্তু এটা কি সম্ভব? এদিকে একান্তর ফোনের দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। ওর বোধগম্য হচ্ছে না এই মাত্র কি হলো। তবে আফির কথাগুলো মাথায় আসতেই কাউকে বেল বাজিয়ে ডাকলো। অতঃপর কিছু বলে নিজের বরাদ্দকৃত চেয়ারে ঝোলানো দামি গাঢ় নীল রঙের ব্লেজারটা হাতে নিয়ে বিশাল বড় কেবিন হতে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় সবাই সম্মানের সহিত মাথা নুইয়ে ইংরেজিতে কিছু বলে সম্বোধন করলো। একান্ত গম্ভীর মুখে সবার দিকে তাকিয়ে নিজেও ফিরল। কতটা না সম্মান করে আর কতটা না ভয় থাকে মানুষগুলো। আর বাসায় বউ তাকে ভয় তো দূরের ভয়, সম্মানের ছিটে ফোটাও করে না বউ। একান্ত দীর্ঘশ্বাস ফেলে। গাড়িতে বসতেই সাদা চামড়ার একজন সাদা ড্রেস আপ করা লোকটা গাড়ি স্টার্ট দিল। একান্ত নিজের সাথে থাকা চাবির দ্বারা দরজা খোলে, ফ্ল্যাটে প্রবেশ করে। রুমে এলো পা টিপে টিপে। এসেই দেখলো বিছানার এক কোণে গুটিসুটি মেরে হাঁটু ভাঁজ করে বসে আছে তার একমাত্র বউ।
মুখে বেজায় বিরক্তির প্রকাশিত। একান্তর হাতে থাকা শপিং ব্যাগগুলো পাশের টেবিলে রাখে যাতে হালকা মচমচে শব্দ হয়। আফি তৎক্ষণাৎ মুখ তুলে এদিকে তাকিয়ে টেবিলের উপর ব্যাগ দেখে যেন উড়ে এলো সেগুলোর কাছে, হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো, মুখে উপচে পড়া খুশি। একান্ত যাও এভাবে দৌড়ে আসায় ভেবেছিল ধমক দেবে, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সেটা আর করতে পারে না। সে গায়ের ফলমাল ড্রেস চেঞ্জ করে বাসায় ব্যবহার করা একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে যেতে যেতে পড়ল। তুই এগুলো খেয়ে নে, আমি শাওয়ারটা শেষ করে রাতের জন্য রান্না করব। আফি প্রত্যুত্তরে কিছু বলল না। সে ততক্ষণে প্যাকেট হতে সবকিছু বের করে ঝটপট মুখে পুড়ছে। একান্ত সেদিকে তাকিয়ে আবারও হাসলো, অতবার ওয়াশরুমে চলে গেল। ফিরে এলো প্রায় আধা ঘন্টা পর, কোমরে শুভ্র রঙের একটা টাওয়াল পেঁচিয়ে, বাকি অর্ধেক শরীর নগ্ন। বলিষ্ঠ সুপুরুষটাকে আফির নিকট একজন তামিল সিনেমার নায়কের থেকে কোনো অংশে কম লাগলো না। দারুণ সুন্দর দেখতে পুরুষটাকে সে বরাবরই ভীষণ ভালোবাসে। তাই তো ব্যক্তিগত পুরুষটার এমন অর্ধনগ্ন রূপ তাকে ভীষণ ভাবে আকৃষ্ট করলো। প্রতিবারের ন্যায় এবারও একটু আগে খাওয়া আফির আমি চকলেটগুলো এখনো ঠোঁটের আশেপাশে লেগে রয়েছে। একান্ত আফির দিকে তাকিয়ে আছে, তবে আফির সেদিকে খেয়াল নেই। সে নিজের ঘোরের মধ্যেই রয়েছে। একান্ত সেদিকে তাকিয়ে নিজের কেমন যেন এলোমেলো লাগলো। আজ অনেকদিন হয় বউয়ের বেশি দ্বারপ্রান্তে ঘেঁষে না একান্ত। মোদ্দা কথা বাবা হবে এই কথা শোনার পর থেকেই একান্তর ভয়ে আছে। যদি সে গভীর স্পর্শে বউকে ছুঁয়ে দেয় আর বউ যদি তা সহ্য করতে না পারে, তখন সে ভয় নিয়ে তো একান্ত এতটা মাস দূরে দূরে থাকছে। তবে আজ মনে হয় না আর সেটা পারবে। এই মেয়ে তাকে পদে পদে তারই প্রমাণ দিচ্ছে। একান্ত এগিয়ে গেল। আফির যেন সম্মতির ফিরে পেল। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে একান্ত আফির ঠোঁটের কোণায় হাত রাখে। একটু আগে খাওয়া চকলেট লেগে থাকা বৃদ্ধা আঙ্গুল দ্বারা স্লাইড করে নিজের আঙ্গুলে পুড়ে নিল। আফি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে, আমতা আমতা করে আবদার স্বরে বলল, শেষের কথায় অভিযোগ। একান্ত সে কণ্ঠ শুনে হাসলো। বউকে তার শুয়ে দিয়ে নিজেও যথেষ্ট সতর্কতার সাথে নিজের শরীর ছাড়ে বউয়ের শরীরের উপর। গায়ের মিনি কম্বলটা টেনে নিয়ে বউয়ের আবদার পূরণ করতে ব্যস্ত হলো। আফি সেই উজাড় করা স্বামীর ভালোবাসা গ্রহণ করলো। দ্বিতীয়বার যখন একান্ত আবারও প্রস্তুতি নিচ্ছে তখনই আফি নিজেকে একান্তর হাতে সঁপে দিয়ে দুর্বল কণ্ঠে জানতে চাইল, সরি না জান, আর এমন করব না। তবে উত্তরটা তুই নিজে খুব শীঘ্রই পেয়ে যাবি। একান্ত আদুরে কণ্ঠে জানালো। কথা শেষ বউকে যত্নের সাথে আগলে নিল। কতদিন পর বউয়ের এতটা গভীর স্পর্শ পেল। সাথে নিজের জমানো সব ভালোবাসা বউকে দিয়ে নিজেও আদায় করতে ভোলে না। নির্বাণ ফ্ল্যাটে ফিরল সন্ধ্যা 6টার দিকে। তবে নিজের সাথে থাকা চাবি দ্বারা দরজা খুলে হাতে থাকা শপিং ব্যাগটা আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিজের রুমের পাশের রুমে চলে গেল। গায়ের ব্লেজারটা খুলে রেখে নিজের রুমে একবার দৃষ্টি বোলালো। বউ তার গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নির্বাণ সেটা দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ফিরে এসে ফ্রেশ হয়ে সঙ্গে আনা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো প্যাকেট ছাড়া করে সেগুলো দিয়ে নিজের কাজ চালিয়ে নিল। এর মধ্যে দুবার নিজের রুমে নজর রেখেছে। তার বউ তার তখনও ঘুমের বিভোর। নির্বাণ ভেবে পায় না একটা মানুষ এতটা কি করে ঘুমোতে পারে। অবশ্যই পারে। তার বউয়ের মতো ঘুম কাতুরে মেয়েরা অবশ্যই পারে। এরা সারাদিন ঘুমোতে পারে। এদের খাবার না খেলেও চলবে। নির্বাণ সব ভাবতে ভাবতে নিজের হাতের সব কাজটা শেষ করে পাশের কাউচে থাকা কালো রঙের ব্লেজারটা হাতে ঝুলিয়ে নিল। মুখের ভাব এমন যেন মাত্রই বাইরে থেকে ফিরল। যাওয়ার আগে রুমের দরজা লক করে পাশের রুমে এলো। বউয়ের দিন দুনিয়ার খবর নেই, সে তখনও ঘুমে। নির্বাণ নিজের হাতের শপিং ব্যাগটা দুইটা বিছানায় রাখে, হাতের ঘড়ি খুলে ড্রয়ারে রাখে, অথবা বাহিরের পোশাক পরিবর্তন করে নেয়। আবারও হালকা ফ্রেশ হয়ে এসে বউয়ের মাথার কাছে বসে সানায়ের মুখের উপর পড়ে থাকা এলোমেলো ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। সানায়া হালকা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ল। রাত এখন 8টা বাজেনি। হঠাৎ সেন্টার টেবিলের উপর থাকা নির্বাণের ফোনটা টুং শব্দ করে নির্বাণ কি ভেবে ফোন না দেখে রুম হতে বেরিয়ে এসে মেইন দরজা খুলে খাবারগুলো রিসিভ করলো। অতঃপর রান্নাঘরে গিয়ে সেগুলো প্লেটে করে নিয়ে পানি সহ হাতে করে রুমে ফিরে এলো। সানায়া ততক্ষণে উঠে বসে আছে।
রান্নাঘরতে আওয়াজ পেয়ে বুঝতে পারে নির্বাণ এসেছে, তাই উঠে এগিয়ে গিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। এই মানুষটা যতই ব্যস্ত থাকুক, সানায়ার বিশ্বাস দিন শেষে ঠিকই তার কাছে ফিরবে। নির্বাণ খাবারগুলো রেখে সানায়ার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বলে না। কি ভেবে নিজেই ওয়াশরুমে গিয়ে মগ করে পানি আনে, ব্যালকনি হতে টাওয়াল এনে ভিজিয়ে সেটা বউয়ের মুখ মুছে সুন্দর করে গলার নিচ হাত মুছিয়ে দিল। সানায়া নিজেও চুপচাপ থাকলো। বেশি ঘুমালে শরীর খারাপ লাগে, যেমন সানার এখন লাগছে, তাই তো নির্বাণের কাজে বাধা প্রদান করে না। মগ ওয়াশরুমে আর টাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে এসে খাবার থালা হাতে বউকে খাইয়ে দিল, সাথে নিজেও খেয়ে নিল। খাবার শেষ করে একটা প্যাকেট নির্বাণের সানায়ার হাতে দিয়ে এটো প্লেটটা নিজে কিচেনে রাখতে গেল। এদিকে সানায়া প্যাকেট হাতে নিয়ে সেটা নেড়ে চেড়ে দেখলো প্যাকেটের ভেতরে সাদা রঙের একটা লং রাউন্ড রয়েছে, যেটা দেখে সানায়ার চোখ কপালে ওঠার মতো অবস্থা। জামাটার হাতা নেই, একদম ছোট বা ছোট ছোট কাঁধ অবধি, সাথে ওড়না বা পার্ট নেই যেটা পরে নিজেকে আড়াল করবে। সানায়ার মনক্ষুণ্ণ হলো, এটা কি করে পড়বে, কিন্তু ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না। বেশ পছন্দ হয়েছে বলা চলে, সাথে প্রিয় মানুষটা দিয়েছে বলে কথা। শুধু সমস্যা একটা, ওড়না হলে ভালো হতো। তবে সানায়া ভাবলো আলমারি থেকে একটা সাদা রঙের ওড়না ঝুলিয়ে নিবে গলায়, বলা তো যায় না কোথায় না কোথায় যায়। সানায়ার রুমের দরজাটা হালকা করে ভিড়িয়ে গায়ের হালকা আসমানি রঙ কুর্তিটা খুলে জামাটা পরে নিল। তবে বিপত্তি বাঁধলো চেইনটা আটকাতে গিয়ে, সেটা কিছু একটার সাথে আটকে আছে। সানায়া অনেক টানাটানি করেও যখন পারলো না, তখন নির্বাণকে ডাকলো। নির্বাণ পাশের রুমেই রেডি হয়ে কেকটা সাজাচ্ছিল, কিন্তু বইয়ের কণ্ঠ শুনেই হাতের লাইটটা রেখে এসে এই রুমে এলো। নিজেও শুভ্র রঙের স্যুট পরে রেডি হয়েছে। সানায়া মিররের সামনে দাঁড়িয়ে চেনটা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু মিররে নির্বাণকে দেখে থমকে গেল। আজ যেন একটু বেশি সুদর্শন দেখাচ্ছে পুরুষটাকে। নির্বাণের এগিয়ে গেল বউয়ের উন্মুক্ত পিঠের দিকে দৃষ্টি রেখে নিজের হাতটা রাখলো উন্মুক্ত পিঠে। সানায়া অমনি কেঁপে উঠল, চোখ বন্ধ করে নিল। নির্বাণ হাসলো, সেদিকে তাকিয়ে চেনটা লাগানোর আগে নিজের ওষ্ঠজোড়া বউয়ের পিঠে ছোঁয়াতে হলে না। চেইনটা লাগিয়ে নির্বাণ সানায়ার কানের কাছে নিজের মুখটা এগিয়ে নিল। সানায়ার চোখ তখনও বন্ধ। নির্বাণ বউয়ের ঘাড়ে আবারও ওষ্ঠ ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল, মিসেস নির্বাণ, দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে আপনার জন্য। চলুন। আমার বাচ্চা বউ দেখতে দেখতে 22 বছরের প্রাপ্তবয়স্ক নারীতে পরিণত হলো। সানায়া নির্বাণের কথা শুনে মুচকি হাসলো। সে ভুলে গিয়েছিল আজ ওর নিজের জন্মদিন। ঘুরে ঘুরে রুমটা দেখতে লাগলো। বেশ সুন্দর করে সাজিয়েছে নির্বাণ রুমটাকে, আর নির্বাণের বউকে দেখছে। মেয়েটা ওড়না নিতে চেয়েছিল, তখন নির্বাণ নিতে দেয়নি। তার বউকে যেভাবে খুশি সেভাবে দেখবে, বউ নিজেও সেটাই বা কেন বাধা দেবে? বাধা দিলেও নির্বাণ মানার পাত্র নাকি? ওড়না পরতে দেয়নি, চুলও নিজে খোপা করে বেঁধে দিয়েছে। বউয়ের রূপে তাকে এখন দিশেহারা করেছে। মনে হচ্ছে একটু গোছগাছ করে দেওয়া তখন ভালো ছিল। কি দরকার ছিল তখন এভাবে থাকতে দেওয়ার? এমন অনুভূতি হবে আর নিজের এমন দশা হবে জানলে ওড়না নয়, শাল দিয়ে একদম মুড়িত। নির্বাণ চোখ বন্ধ করে ঘাড় নাড়ে ডানে বামে, নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চালায়। এগিয়ে গিয়ে লাইটারটা হাতে নিয়ে তখন ফেলে যাওয়া অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে ব্যস্ত হয়। সানায়া তখন পাশের ক্যান্ডেলগুলোর আশেপাশে ছড়িয়ে রাখা গোলাপের পাপড়িগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল, কিন্তু নির্বাণকে বাকি ক্যান্ডেলগুলো জ্বালাতে দেখে নিজেও এগিয়ে এসে নির্বাণের হাত থেকে লাইটারটা নিল। নির্বাণ দিয়ে দিল। এগিয়ে গিয়ে সেন্টার টেবিলে থাকা কেকটা বক্স থেকে বের করে সেটা সাজালো। সানায়া ততক্ষণে সারা রুমে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে। নির্বাণ কেকটা সাজানো শেষ করে সানায়াকে নিয়ে কেক কাটে। সানায়ার হঠাৎ মনটা কিছু ভেবে খারাপ হলো। সে পা গুটিয়ে বসে পড়ল বিছানার এক পাশে। নির্বাণ তখন কফি আনতে গিয়েছিল, তবে ফিরে এসে বউয়ের এমন ভাব দেখে কিছু একটা আন্দাজ করতে পারে। অবশ্য পারারই কথা। এগিয়ে গিয়ে কফির মগটা সানায়ার হাতে দিল, ইশারায় কফিতে চুমুক দিতে বলে। নিজেও একটু গা ঘেঁষে বসলো বউয়ের। সানায়া কোনো প্রতিক্রিয়া করে না, সেভাবেই বসে থাকে। সবার কথা মনে পড়ছে, সানায়া মিনমিন করে জানালো। নির্বাণ শুনল না। নির্বাণ শুনল। সানায়ার হাত হতেই কফির মগে চুমুক দিয়ে ধীরে সুস্থে বলল, না পড়াই ভালো। যারা তোমাকে ভালোবাসে না তাদের মনে আসতে না দিলেই জীবন সুন্দর। যারা ভালোবাসে তাদের আঁকড়ে ধরতে শিখো। ওখানে থাকলে বাবা মা ভাইও আসতো। তাছাড়া দাদি আমায় ভালোবাসে, কিন্তু কেউ চাইবে না তার বংশ নির্বংশ হোক।
তাই দাদির চাওয়াতে আমার মনে হয় না কোনো ভুল আছে। সাফু, নির্বাণ ধমকের স্বরে কিছুটা জোরে বলে ওঠে। সানায়া বেশ চমকালো। নির্বাণ ওকে কখনো সাফরিন নামে ডাকে না, তবে যখনই রেগে যায় তখনই সানায়া না বলে সাফরিনকে কেটে কুটে ছোট করে সাফু বলে ডাকে। তবে কি নির্বাণ ওর কথায় রেগে গেল? সানায়ার ভাবনা সত্যি হলো। নির্বাণ ওকে খাবলে ধরলো, কফির মগ টেনে আগেই মেঝেতে ফেলে দিয়ে ওকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। উন্মাদ হলো যেন। সানায়ার ভীষণ কষ্ট, সাথে অভিমানে টইটুম্বুর হলো দেহ মন জুড়ে। নির্বাণ হঠাৎ থেমে গেল। সানায়ার উপর হতেই উঠে পাশে বালিশে মাথা রেখে শুয়ে চোখ বন্ধ করে মাথার নিচে এক হাত রেখে আর এক হাত চোখের উপর সহ কপালে রেখে চুপ করে রইল। তবে জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ হলো। সানায়া পাশ হতে বুঝতে পারে নির্বাণ রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জামার চিকন হাতাগুলো আগের ন্যায় ঠিকঠাক করে উঠে বসে। নির্বাণের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। নির্বাণ তখনও অনড়, সে নির্বিকার। বউতার এসব কথা মাথায় আনে কি করে? যেখানে দাদির ভাবনাটাই ভুল। যদি দাদির কথা মতো তেমন হতো তবে না হয় মানা যেত, কিন্তু সবটা নিজের হাতে, তো সে তো নিজেও শেষ করেছে। তাহলে সে কি করে এসব মেনে নিবে? দোষ তার, অথচ কষ্ট পাচ্ছে বউটা। যদিও দোষটা নির্বাণের না হতো, তাহলে সানায়া যদি সত্যি কখনো গর্ভধারণ না করতে পারতো তাহলে তো সে তো কখনো দ্বিতীয় কারোর কথা ভাবতো না। আর যেখানে বউ তার গর্ভধারণের ক্ষমতা রাখে সেখানে এসব বিষয়ে ভাবাও যে তার জন্য কষ্টদায়ক। কিন্তু এই মেয়ে কি সেটা বোঝে? নির্বাণের ভাবনার মাঝে সানায়ার কাতর কণ্ঠ শোনা গেল। নির্বাণ, সরি না, আর এসব বলবো না, প্লিজ কথা বলুন। আজ লাস্ট বার। আর কখনো যদি এসব মুখেও এনেছো তো এমন হাল করব না, স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর স্বাদ মিটে যাবে। নির্বাণ হিসিয়ে বলে উঠল।